পজিশন দেখো, পজিশন হচ্ছে থার্ড। ও গড, ভাবে নখ কাটছি তো আমার আঙুলের যে সাইডটা একদম কাটে যায়, একদম পুরা রক্ত বের হয়েছে। আবার এখানে কচুর গাছ লাগাইছে, মিঠা কচু। তো আমরা যখন শীতল টিতল বানাই, যেহেতু আমরা দিনাজপুরে থাকি, আচ্ছা আমার পছন্দের লেবু গাছ। তো এখানে অনেকগুলা লেবু ধরছে এবার, এই যে না হলেও কত 100+। এই যে দেখো কাঁঠাল গাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি খুব ঘামতেছি, ফ্যান চালা আছে তাও আমি ঘামতেছি, কেননা আমি সকালবেলা উঠে লেবু আর গরম পানি খাইছি। তো তোমরা হয়তো জানো যে আমি একটু খেলেই মোটা হয়ে যাই। তো কয়েকদিন ধরে আমি না ডায়েট করে নিই, এক কথা সকালবেলা লেবু গরম জল খাই নাই, আর খাওয়াটা একটু অনিয়ম হয়েছে। তো সেদিন আমি ওজন মাপলাম, তো দেখলাম যে আমি 3 কেজি ওজন বাড়ে গেছি। আর আমার বডিটা এমন জানো যে, যদি আমি একটু চিট করি, একটু খাওয়া দাওয়ার দিক দিয়ে, আর যদি একটু আর কি মেনটেনে না থাকি, তো আমার ওজন অটোমেটিক্যালি বেড়ে যায়। তো পরশুদিন থেকে আমি এই জন্য আবার আগের মতো লেবু গরম পানি থেকে শুরু করে আবার খাওয়া দাওয়া সবকিছু একদম মানে নিয়ম মাফিক করতেছি। তো এই জন্য সকাল সকাল লেবু গরম জল খেয়ে একদম পুরো শরীর দিয়ে একদম ঘাম বেরোচ্ছে। তো রুম থেকে বের হয়ে আসলাম, কেননা কারেন্ট চলে গেল হঠাৎ করে। আর তার উপর আজকে যেহেতু শুক্রবার, আর আমাদের বাড়ি যেহেতু হচ্ছে রাস্তার সাথে, তো আমরা গ্রামে মূলত সবখানেই থাকে না যে সচরাচর মানুষ চলাচল করে, এবং পাড়ার যে কাকিরা থাকে, আন্টিরা থাকে এবং আঙ্কেলরা সবসময় কোথাও না কোথাও তারা গল্প করতেই থাকে। তো আমাদের বাড়ি যেহেতু রাস্তার সাথে, তো আমাদের ওই রাস্তার ওইখানে আজকে শুক্রবার, আজকে সবাই যে যার কাজ নিয়ে ছুটি। এক কথা অনেকজন আমাদের এদিকে গার্মেন্টসে চাকরি করে, তাদেরও আজকে অফিস ছুটি। তো এই জন্য ওইখানে বসে আড্ডা দিতেছে, তো নানান রকম গল্প হচ্ছে। আর কোনোভাবেই সেখানে ভিডিও করা পসিবল হচ্ছিল না, এক কথায় মুডটাই আসছিল না, আর অনেক বাচ্চা কাচ্চার চেঁচামেচি। তো এজন্য আর মূলত কারেন্টও ছিল না, গরম। আর তোমরা হয়তো আমার যে ইন্ট্রোডাকশন ভিডিও সেখানে দেখতে পাচ্ছ যে আলো ভালো আসছিল না, অন্ধকার ছিল। তো এই জন্য বাধ্য হয়ে আমাদের যে উঠোন সেখানে আসলাম। আরেকটা কারণ হচ্ছে আমার এইদিকে আসার, সেটা হচ্ছে যে এই যে আম্মু হাঁসের বাচ্চা ছাড়িয়ে দিছে, তো ওটা পাহারা দেওয়ার জন্য রাখছে। তো এই জন্য এদিকে আসা, এটাও একটা কারণ। তো একসাথে আমাদের দুটো কাজ হচ্ছে, একদিক দিয়ে আমার ভিডিও করা হচ্ছে, আর অন্য দিক দিয়ে আমাদের হাঁসের যে পাহারা সেটাও দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে আমি একটা আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা হয়তো জানো না যে আমি খুব কষ্টে আছি। কষ্টে বলতে গেলে, আমি এখন বর্তমানে যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, তো কয়েকদিন আগে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে আমি দুপুরে বই পড়তেছিলাম, তো বই পড়ার মাঝেই হঠাৎ করে আকাশটা লাগে। তো আম্মু আব্বু দুজনে বাইরে ছিল, আমার বোনও স্কুল গেছিল। তো এই জন্য কাপড় আমাদের বাইরে শুকাতে দেওয়া ছিল। তো আম্মু আমাকে বলে গেছিল যে যদি বৃষ্টি আসে তাহলে তুই কাপড়গুলো বাসায় নিয়ে আসিস। তো হঠাৎ করে আকাশ লাগে, তো আমি রুমে বই পড়তেছিলাম। তো আমি আবার থাকে না যে অবচেতনে ফোনটা আমার বইয়ের ভিতরে রাখে দিই। তো রাখে দিয়ে বৃষ্টি চলে আসে, তো পরে কাপড় চোপড় নিয়ে আসে, রুমে রাখলাম। রুমে রাখার পর বইয়ের ভিতরে যে আমি ফোনটা রাখছি এটা আমার মনে ছিল না। খুব বৃষ্টি, একদম ঝড়ও আসছিল খুব। তো আমি বইটা জাস্ট বিছানা থেকে মানে তুলে একদম টেবিলে রাখবো, এই মুহূর্তে আমার বইয়ের ভিতর থেকে ফোনটা একদম পড়ে যায়। তো ফোনটা পড়ে যাওয়ার পর আমার এই ফোনের যে স্ক্রিনটা, সেটা একদম মানে একদম স্ক্র্যাচ হয়ে একদম নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। মানে পুরা যে আমার ড্রেস, আমি যে ফোনটা দিয়ে বর্তমানে ভিডিও করতেছি, তো সেই ফোনটা একদম মানে হালকা সবুজ হয়ে আছে। তো জানি না যে সামনে ফোনটা আরো কি হবে, আদৌ ফোনটা দিয়ে ভিডিও করতে পারবো কিনা। তো আব্বু আম্মুকে তো এখনো পর্যন্ত বলি নাই, বলার সাহস পাইনি। আম্মুকে জাস্ট এমনি বলেছি যে আম্মু আমার ফোনটা হাত থেকে পড়ে এরকম হয়েছে। তো আম্মু খুব রাগ দেখাইছে, আব্বুকে তো এখনো বলার সাহস নাই। তো কেন নাই সেটাও তোমরা জানো, যে এই মুহূর্তে আমি তো, তোমরা জানো যে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি আইফোন এক্স ব্যবহার করি। আর আইফোনের ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা লাগে তোমরা হয়তো জানো, না হলেও কম করে হলেও 3-4 হাজার টাকা। তো এই মুহূর্তে আব্বুরও চাকরি নাই, খুব অভাব। তো এই মুহূর্তে ওটা কি আদৌ সম্ভব? আর আমি জানি না যে আব্বু কি রিয়াকশন দিবে। তো যেদিন হয়তো আব্বু ফোনটা দেখবে সেদিন বলবো, তার আগে না। এখন হচ্ছে যাক, তো আপাতত ওটা নিয়েই থাকি। তো আজকের ব্লগটা মূলত হচ্ছে, আমি তোমাদেরকে, যেহেতু গ্রামে থাকি আমরা তাই না, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা গ্রামে কি কি চাষাবাদ করি। তো সেটাই হচ্ছে আজকের ব্লগের মূল পয়েন্ট। তো সেই মূল
ভিডিওতে আগানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস সামনের ভিডিওতে বলেছিলাম যে আমার বোনের রেজাল্ট দিয়েছে, তাই না? তো তখন তোমাদেরকে আমি মার্কশিটটা দেখাতে পারিনি। তো কেননা তোমাদেরকে আগেই বলেছি যে কোনো না কোনো ওদের টেকনিক্যাল এররের কারণে তো সেদিন তাদের মার্কশিটটা দেয়নি, জাস্ট ওদের যে ফুল মার্কটা সেটা দিয়েছে। তো আমার হাতে এই যে চলে আসছে আমার বোনের মার্কশিট, এই যে মার্কশিট। তো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে ও মার্ক পাইছে হচ্ছে টোটাল 1000-এর মধ্যে, সেদিন আমাদের হয়তো মিস্টেক ছিল। তো ও ফুল মার্ক পাইছে হচ্ছে, দেখো ফুল মার্ক পাইছে 9। হ্যাঁ হ্যাঁ, সরি, ঠিকই ছিল আমাদের অবশ্য। আমি অন্য একটা মার্ক দেখছিলাম। তো এই যে দেখো 921 মার্ক পাইছে, এবং তার র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক কোথায় দেওয়া আছে? ও হ্যাঁ, এই যে, এবং তার পজিশন দেখো, পজিশন হচ্ছে থার্ড। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। তো এটা হচ্ছে আমার বোনের মার্কশিট, এই যে দেখো। সো চলে আসছে, এই যে দেখো আমার পিছনে আমাদের হাঁসের বাচ্চা, ওদেরকে পাহারা দিচ্ছে। তো তোমাদেরকে আরেকটা বিষয় বলার আছে। তো ভিডিও যখন শুরু করি না, তো তখন অনেক কিছু বলার থাকে, আর মূলত আমার সাথে এগুলো ঘটতেছে ইদানিং। তো তো সেদিন আমি নখ কাটতে বসছিলাম, তো আঙুলের নখ একদম ব্লেড দিয়ে কাটার সময় হঠাৎ করে আমাদের হাঁসের বাচ্চা চেঁচাই ওঠে। তো আমি একদম ইয়ার মধ্যে একদম এমন ভাবে নখ কাটছি, তো আমার আঙুলের যে সাইডটা একদম কাটে যায়, একদম পুরা রক্ত বের হয়েছে। তো ওই রক্ত বেরোনোর কারণে আমি ভাবছি এমনি হয়তো ব্যথা করতেছে, তো আমি ভাবতে পারিনি যে ওটা মানে এত দূর যাবে। তো পরের দিন থেকে আমার আঙুল একদম এরকম ফুলে একদম কলা গাছ হয়ে গেছে। যেহেতু বই এখন আমি পড়তেছি, তো বইয়ে একটা প্রবাদ মনে পড়লো আমার এই আঙুলকে দেখে, আঙুল ফুলে কলা গাছ মানে বড়লোক হওয়া। বড়লোক তো আর হতে পারবো না, জাস্ট এসব পড়তেই হবে মনে হয়, যে বর্তমানে যে পরিস্থিতি আমাদের, কেন সেটাও তোমাদেরকে বলি যে কেন এরকম বলতেছি। তো আজকে মূলত 8 তারিখ, তাই না? তো তোমরা আমার যারা আগের ব্লগগুলো দেখেছো, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা পরীক্ষায় এমসিকিউ টিকছিলাম। তো বিভিন্ন গ্রুপে কিন্তু বিভিন্ন পরীক্ষার আপডেট দেওয়া হয়। তো সেই গ্রুপে আপডেট দেওয়া হয়েছিল যে আমার ওই এমসিকিউ পরীক্ষা যেটা আমি টিকছিলাম, তো সেটা রিটেন নাকি এই 8 তারিখে হবে, 8ই মে হবে। তো আমি সেই ইয়া নিয়ে এসেছিলাম। তো সেই ডেটটাই দিল না, অথচ মনে হয় সামনে যে আরো 16 এবং 15ই মে, শুক্র এবং শনিবার যেটা আপকামিং, তো সেখানে একবার প্রায় 25 থেকে 26টা পরীক্ষার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পরীক্ষার যে ইয়াগুলো আছে সেগুলোর ডেট দিয়ে দিছে। শুধুমাত্র আমি যেগুলোতে অ্যাপ্লাই করছি সেগুলোতেই দেয়নি, জাস্ট একটাতে ডেট দিছে। সেটা হচ্ছে যে আমি জুডিশিয়ালের একটা বেঞ্চ সহকারী নামে একটা আহ, ইয়াতে অ্যাপ্লাই করছিলাম। তো সেখানে মাত্র 35টা সিট, জানো, 16 গ্রেডের জব। তো সেই গ্রেডের পরীক্ষা দিব কি, তো জাস্ট আমার একটা সিট পড়ছে, তাও আবার পরীক্ষার আমার ডেট দিছে হচ্ছে 16 তারিখ বিকাল 3টা থেকে 3টা 30 থেকে 4টায় 5, মাত্র 35 মিনিটের এমসিকিউ এক্সাম হবে। তো যদিও আমি দিতে চাইছিলাম পরীক্ষাটা, তো যেহেতু এখন একটু ভালো প্রিপারেশন আছে আমার, তো পরে আবার বিভিন্ন গ্রুপে দেখতেছি যে মাত্র 35টা সিটের জন্য অ্যাপ্লাই নাকি করছে 50,000। তো সেখানে কি আদৌ কি পরীক্ষা দিতে যাওয়া যায়? তো তাও আমি দিতাম পরীক্ষা। আমি মূলত পরীক্ষা মিস করি না। তো যেহেতু জানি না ভাগ্যে কি আছে, যদি ভাগ্যে থাকে ওখানেও চাকরি হবে। তো আর মেন কথা হচ্ছে যে পরীক্ষা যেহেতু আমার ডেট পড়ছে হচ্ছে 16ই মে বিকেলে। তো আমার আবার আরো বিভিন্ন আপডেট পাচ্ছি বিভিন্ন গ্রুপে, তো আমার নাকি 22-23 তারিখেও পরীক্ষা হতে পারে। তো এখন দেখি যে যদি 22-23 তারিখেও আমার পরীক্ষার ডেট পড়ে আরো যেগুলা, তো যেহেতু সামনে ঈদ, তো ঈদের আগেই মূলত সব পরীক্ষার ডেট একদম দিয়ে দিচ্ছে। তো যদি আমার 22-23 তারিখেও কোনো পরীক্ষার ডেট পড়ে, তো তাহলে আমি 22-23 তারিখে হয়তো যাব। আর যদি 22-23 তারিখে পরীক্ষার ডেট না পড়ে, তাহলে আমি 16 তারিখে পরীক্ষাটা দিতে যাব। আর আমার এই আঙুলের সমস্যার কারণে আমি আজকে প্রায় 3 দিন হলো মনে হয় আমার এই আঙুলের প্রবলেম। তো এমনই ব্যথা করতেছে, আমি তো প্রায় একদম বেটেই ছিলাম কয়েকদিন ধরে, মানে হাঁটতেই পারতেছিলাম না, আঙুল একদম এরকম ফুলে হয়েছিল। খুবই ব্যথা, ওষুধ খাচ্ছি তাও কমে নাই। যেহেতু অনেক ডাক্তার বলতেছে যে অনেক দিন নাকি লাগবে, যেহেতু আঙুলের একদম কোনা একদম কাটা গেছে। আর অনেকে বলতেছে যে এটা ফুলে গেছে, ইনফেকশন হচ্ছে কিনা জানি না। তো তোমাদেরকে একবার দেখাই আমার আঙুলের বর্তমানে কি পরিস্থিতি। কালকে ওষুধ শেষ হয়েছে, কালকে ডাক্তারকে দেখাইছিলাম। তো কালকে একটু ওষুধ খাওয়ানোর পর একটু কমছিল, কিন্তু আজকে থেকে, সকাল থেকে আজকে আবার একদম আগের মতো যে ব্যথা সেটা শুরু হয়েছে। তো আজকে হয়তো আবারও আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। তো সেসব বাদ দিই, তো চলো মূল ভিডিওতে চলে আসি। তো
বললাম না যে যেটা আমার একদম ফুল একদম প্রিপারেশন নিয়ে আসি এমসিকিউ টেকার পর, তো সেখানে তো আমরা মাত্র 12,000 পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে 2,000 জন টিকাইছে, তো সেখানে হয়তো একটু কম্পিটিশনটা কম বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো আছে। আমার আবার এই জুডিশিয়ালের যে পরীক্ষাটা আছে না, সেখানেও আবার 35টা এমসিকিউ হবে। এমসিকিউ এ টিকানোর পর তারপর আবার রিটেন হবে, তারপর ভাইবা। তো যেহেতু আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসে এটা টিকছি, তো সেটাতে তুলনামূলকভাবে একটু কম্পিটিশন কম, যেহেতু 12,000 থেকে 2,000-এ আসছি। তো এই জন্য আমি ওটা নিয়ে একদম দিন রাত ওটাই প্রিপারেশন নিয়েছিলাম যে যেহেতু এবার একটাতে টিকছি তো এটাকে ভালোভাবে নিব, জানি না কি আছে। তো আফসোস যে সেটার পরীক্ষায় ডেটই দিচ্ছে না। আর আমার মনে হয় যে আমাদের দেশে সবচেয়ে বাজে কোনো যদি একটা মন্ত্রণালয় থাকে সেটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা বিভাগ। মানে এত লেট করে সবকিছুতে, তাই না? সেটাও তোমাদেরকে বলি, আমি আমি এর আগেও একটা পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে স্বাস্থ্য আর কি জানি একটা জনস্বাস্থ্য না কি জানি নিপোর্টে একটা পরীক্ষা দিয়েছিলাম আমি। তো সেখানে আমি ওয়ার্ড বয় হিসেবে পরীক্ষা দিয়েছিলাম, তো আজকে না হলেও 3 মাস 4 মাস আগে পরীক্ষাটা দিয়েছিলাম। তো 3 4 মাস হচ্ছে এখনো অবধি আমাদের সেই রেজাল্টটাই দেয়নি, কেন যে ওরা আটকায় রাখছে আমি বুঝি না। কমপক্ষে রেজাল্টটা দে, পাইছি না পাইছি সেটা পরের কথা, কমপক্ষে আশাটা তো আর থাকবে না। তো আমরা কেন কষ্ট করে ঢাকা শহর গিয়ে পরীক্ষাটা দিয়ে আসলাম গ্রাম থেকে 2-3 হাজার টাকা খরচ করে, যদি আমরা পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটাই না পাই, তাই না? আর আমাদের দেশে আমি বলবো সবচেয়ে যদি কোনো ফার্স্ট আমাদের যে পরীক্ষার একদম পরীক্ষা নেওয়া থেকে শুরু করে রেজাল্ট দেওয়া থেকে শুরু করে, সেটা সবচেয়ে আমি এখনো অবধি দেখেছি যে দুদক মাদক এবং আম, দুদক এবং মাদক। যে আমি এই মুহূর্তে দুদকে পরীক্ষা দিয়েছিলাম, তো সবচেয়ে ফার্স্ট ওটা আগায়, মানে পরীক্ষার অ্যাপ্লাই ডেট একদম 1 মাস শেষ হওয়া হতে না হতে ওরা পরীক্ষার ডেট দিয়ে দেয়, এবং যেদিনই পরীক্ষা দিলাম সেদিনই একদম রাতে একদম তারা রেজাল্ট পাবলিশ করে, এবং 2-3 দিনের মধ্যে তারা ভাইবা আরো যে অন্যান্য যে পরীক্ষা তাদের যে ইয়াগুলো আছে সেগুলো তারা নিয়ে নেয়। তো সবচেয়ে ভালো হচ্ছে দুদক মাদক। তো কেন যে আমি ওগুলোতে অ্যাপ্লাই করি নাই জানি না। তো যখন থেকে আমি পরীক্ষার অ্যাপ্লাই করতে যাই তো তখন থেকে ওসবের ডেট একদম শেষ। তো যেগুলো যেগুলো আসছিল আমার সামনে এবং যেগুলো যেগুলো অ্যাপ্লাই করার জন্য আমি সিলেক্টেড, তো সেগুলোতে অ্যাপ্লাই করেছি। তো যেটা চলে গেছে গেছে। তো চলো তোমাদেরকে এখন মেইন ভিডিওতে নিয়ে যাই। তোমাদেরকে আরো একটা কথা বলি, কথা শেষই হচ্ছে না। সেটা হচ্ছে যে গ্রামে যেহেতু থাকি আর আমাদের এদিকে একদম রাস্তা একদম ওই যে রাস্তা। তো আমি এখানে কি ভিডিও করতেছি না করতেছি যে সবাই না রাস্তা থেকে দেখতেছে, তো ভিডিওর যে মেইন যে ইয়াটা সেটা একদম হারাই ফেলতেছি, মানে লজ্জাও লাগতেছে। গ্রামে মূলত এসব নিয়ে মানুষ পরিচিত না। আর এতক্ষণ রুমেও যে ভিডিওটুকু করছিলাম বাসায় আবার আব্বু আবার বারান্দায় ছিল। তো কখন আবার এরকম সাসপেন্স নিয়েছিলাম যে এই হয়তো আব্বু রুমে ঢুকতেছে, আমার ভিডিওটা এরকম হবে সেরকম হবে। আর মূলত ভিডিও করার জন্য হলো আমাকে চাকরিটা পেতে হবে মূলত। এক তো হচ্ছে এরকম বর্তমান পরিস্থিতি আমাদের পরিবারে। তো সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে এক কথা যদি আমি ফুল টাইম ব্লগে দিতে চাই, তো সেরকম হলে আমাকে একটা না একটা জায়গায় পৌঁছাতে হবে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে একটা জায়গায় সেটেল হতে হবে, যাতে দিন শেষে আমার মান্থলি একটা ইনকাম আসে এবং আব্বু আম্মুকে কিছু দিতে পারি। আর যাতে আমাকেও আর অন্য কিছু টেনশন নিতে না লাগে, তাই না? তো এই জন্য চাকরিটা একদম ফুল দামে প্রিপারেশন নিচ্ছি। তো আদৌ জানি না যে ভাগ্যে কি আছে। আর মূলত গ্রামে যদিও, আর আমরা যেখানে থাকি না, বিশেষ করে আমি যে বাড়িতে থাকি, আমি যে গ্রামে থাকি, তো সেই গ্রামে আম, আমাদের রুমের আমাদের আশেপাশের যে পরিবেশ, তো সেখানে ব্লগ মানে কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না, কেউ না কেউ বাধা দিতেই আসে। তো এই জন্য ব্লগ করতে হলেও আমাকে একটা ভালো চাকরি নিয়ে অন্য একটা জায়গায় উঠতে হবে। আর মূলত আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমার বোন এই যে সেও আজকে আমার সাথে আছে, আজকে যেহেতু শুক্রবার, তো ওর স্কুল বন্ধ, তো এই জন্য ভাবলাম যে আমি ভিডিও করব। আর ওর যেহেতু শুক্র এবং শনিবার ছাড়া স্কুল বন্ধ নেই, শনিবারও হয় তাও 10টার মধ্যে আসে, পরীক্ষা থাকে ওই দিন। তো ও যেহেতু আজকে আছে তো ভাবলাম হয়তো আমার ক্যামেরা ধরতে সুবিধা হবে। আর মূলত আমার বোনকে একটা, যেহেতু গ্রামে থাকি আমরা, গ্রামে আমাদের গ্রামে তত ভালো স্কুলেও নেই, যে স্কুলও দুই একটা আছে, তো সেখানে একদম এমনই স্টুডেন্ট কি বলবো, একদম ওদের অবস্থা খারাপ হয়ে যায়, একদম রুমে প্রায় 99 100 এরকম স্টুডেন্ট, একদম কাঁদো কাঁদো অবস্থা রুমে। তো এই জন্য আমার বোনকে ভালো একটা থাকে না যে আহ, পরিবেশ দিতে হলেও শহরে যেতে হবে। তো এই জন্য আমরা কিরকম ভাবে মানুষ হয়েছি সেটা হচ্ছে আগের বিষয়। তো তখন পরিস্থিতি খারাপ ছিল, সেরকম হয়তো সুযোগ পাই নাই। কিন্তু এখন আমি যেহেতু চাকরি পাওয়ার উপযোগ্য এবং চেষ্টা করলেই পারি, তো এই জন্য আমি ফুল দমে পড়াশোনা করতেছি যাতে ভালো জায়গায় যেতে পারি। তো অনেক বাজে পেঁচাল বললাম, এখন মেইন ভিডিওতে চলে আসি। তো শুরুতেই আমি তোমাদেরকে দেখাবো, এই যে দেখো আমার পিছনে চারিদিকে একটা আমাদের যে উঠোনটা আছে, চারিদিকে শুধু সুপারি গাছ দিয়ে ভর্তি, দেখো সুপারি গাছ সব দিক দিয়ে। না হলেও এখানে কত 50+ সুপারি গাছ লাগানো আছে। তো সুপারি পাগল আমরা প্রায় সবাই আমাদের পরিবারে। আর আমাদের পরিবারে না অন্যান্য কিছু লুকানো থাকেই আর না থাকুক,
আমাদের বাসায় সুপারি অনেক লুকানো থাকে অনেক জায়গায়। আমার আব্বু আম্মু তো সব সময় সুপারি এবং পান সুপারি খেতেই থেকে, বিশেষ করে আমার আব্বু। তারপর হচ্ছে আমার মাও খাওয়ার পর একদম সুপারি লাগবেই। আর শুধু আম্মু আব্বু যে তা না, আমার দাদি থেকে শুরু করে আমার দাদি সূত্রে আমাদেরও সুপারি, পান সুপারি খাওয়া অভ্যস্ত, ভাত খাওয়ার পর আমাদেরও লাগে। তো এই জন্য আমার বোন এবং আমরাও সুপারি খাই। তো এই জন্য সবসময় আব্বু আম্মু সুপারিটা লুকানোই রাখে। আর সুপারি যেহেতু ভালোবাসে, তো এই জন্য আব্বু একদম আমাদের যে উঠোন আছে চারিদিকে একদম সুপারি গাছ লাগাইছে। এই যে দেখো, সুপারি গাছ। বিরক্ত হয়ে যাচ্ছি একেবারে, ভিডিও করতে ধরছি, আমার আম্মু আসতেছে, আব্বু আসতেছে, দাদি আসতেছে, আঙ্কেল আসতেছে, মানে ভিডিও করতে ধরতে যত এইদিকে ওদের প্রয়োজন। আর যখনই ভিডিও করা অফ করে দিব ওদের প্রয়োজনও নাই একদম। সারাদিনও একদম কেউ আসে না, তো এখন যেহেতু ভিডিও করতে ধরছি সবারই একদম আশাই লাগবে, তো খুবই একদম বিরক্ত হয়ে যাচ্ছি। সুপারি গাছের পাশাপাশি আম্মু আবার এখানে কচুর গাছ লাগাইছে, মিঠা কচু। তো আমরা যখন শীতল টিদল বানাই, যেহেতু আমরা দিনাজপুরে থাকি, আর দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শীতল, তো সেই শীতল টিদল থেকে শুরু করে আরো অন্যান্য কচু তো অনেক কিছুর সাথেই রান্না করা যায়। তো এখানে আবার আম্মু অনেকগুলো মিঠা কচুর গাছ লাগাইছে, এবং কচু শাকের ওখানে আরো অনেকগুলো গাছ ছিল। তো যেদিন আব্বু আবার এই আমাদের আগে এইখানে একদম প্রায় 20টা মনে হয় সুপারির গাছ ছিল। তো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আব্বু একদম নড়ায় নড়ায় গাছছে। তো একখানে থাকলে তো আর গাছ বড় হবে না এবং শক্ত হবে না, তো এই জন্য আব্বু আলাদা আলাদা জায়গায় রাখছে। তো যেহেতু ওইখানে ওইদিকেও একদম সুপারি গাছ লাইন লাইন করে লাগাইছে আব্বু, তো এই জন্য ওখানে আরো বিভিন্ন রকম আরো অনেকগুলো কচুর গাছ ছিল। তো সেই কচুর গাছগুলো আব্বু একদম মানে ইয়া করে ফেলছে। তো অন্য জায়গায় আবার আম্মু মানে গাছ, আম্মু আবার এখানে অনেকগুলো কুচকুমড়ার গাছ লাগাইছে। এই যে দেখো, আমার পিছনে আবার একটা আমরা জাঙি দিছে আমাদের পুকুরের উপরে। তো এই জাঙিতে আবার আম্মু সিমের গাছ লাগাইছে। তারপরে হচ্ছে ওই যে দেখো ওইদিক পুঁইশাকের গাছ। তারপরে ওখানে আবার কুচকুমড়ার গাছ লাগাইছে, এবং আমাদের নিচেও অনেকগুলা পুঁইশাকের গাছ রয়েছে। আজকের দিনটাই মনে হয় খারাপ, যখনই ভিডিও করতেছি কেউ না কেউ আসতেছে, একদম বাজার থেকে লোক আসতেছে আব্বুকে ডাকতে, আম্মুকে ডাকতে। তো একদম বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাক, যা হওয়ার হওয়ার, ভিডিও যেহেতু শুরু করছি তো শেষ তো করতে হবে, তাই না? তো এই যে দেখো, আমার পিছনে আবার আমাদের এই উঠোনটা হয়তো ছোট হতে পারে, কিন্তু একদম বিভিন্ন রকম গাছ দিয়ে ভরা। তো আজকে তোমাদেরকে সবগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমরা কি কি চাষাবাদ করি এই গ্রামে, আমাদের এই ছোট জায়গায়, এবং আমরা কি কি গাছ লাগিয়েছি সেটাও তোমাদেরকে বলবো। তো এই যে দেখো, আমার পিছনে একটা বড়াই গাছ, ওই যে। তো এখন যেহেতু বড়াই সিজন না, আর আব্বু এই জন্য ডালগুলো একদম কাটিয়ে দিছে যাতে গাছটা একটু লম্বা হয়, গাছটা এখনো ছোট। নতুন করে আবার শিকড় গাছের একদম ডগা বের হয়ে নতুন করে ডাল বের হবে, যেহেতু সামনের বার ছাড়া আর বগর হবে না, বড়াই হবে না। তো এই জন্য আব্বু একদম গাছ একদম কাটে একদম করে দিছে। তো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাই, পুরাই তো আমাদের ওই যে উঠোনটা চারদিকে সুপারি গাছ দিয়ে ভরা। আম্মু, ওই যে আম্মু আবার এখানে বসে খাচ্ছে। তো আম্মুর সামনে আবার ওই যে দেখো একটা গাছ, ওই যে আমার আম্মু যেখানে বসে আছে টঙ্গে, তো সেখানে আবার একটা দেওয়া গাছ আছে। তারপরে উপরে একটা জলপাই গাছ। তো আমাদের বাসার ওইদিকে আবার কলার গাছ আছে। তো ওই যে আমার বোন আবার ওই গাছেরই কলা খাচ্ছে, এই যে ওর হাতে, ওই দেখা, এই যে আমাদের গাছে প্রাকৃতিক কলা। তো তারপরে আবার এখানে এমনি কয়েকটা ফুলের গাছও আছে, আরো ওইদিকে ফুলের গাছ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে আবারও সুপারি গাছ, তারপরে হচ্ছে এই যে দেখো পেয়ারা গাছ। তারপরে এখানে আবার তোমার জাম্বুরা গাছ। জায়গাটা হয়তো ছোট হতে পারে, কিন্তু এখানে আমার ভাই মূলত এসব গাছ একদম লাগানো দিয়ে একদম এক্সপার্ট। আমার ভাই একদম সব রকমের গাছ এখানে লাগাইছে। তো ওই মূলত এখানে যে আমাদের এখানে যতগুলো গাছ আছে তার মধ্যে 60% গাছ ওই নিজে লাগাইছে, নিজে কিনে এনে লাগাইছে। তো অনেক যত্ন, ও হয়তো গাছ প্রেমিক একটু, এর জন্য সব গাছ যেটাই চোখে দেখে সেটাই নিয়ে আসে। তো চলো তোমাদেরকে এবার আরো একটা গাছ দেখায়, সেটা হচ্ছে এই যে দেখো, এই গাছের পাতাটা আমাদের খুব লাগে, খুব কার্যকরী। এটা হচ্ছে জান নিমের পাতা, অনেক উপকারী একটা গাছ। আর সব সময় এটা দরকারি, যখন নানান রকম অসুখ বিসুখের সময় এই গাছের পাতাটা দরকার হয়। আর আমাদের এদিকে গ্রাম যেহেতু, গ্রামে বেশিরভাগই পাওয়া যায়, তো খুব কমই পাওয়া যায় এই গাছের। তো এই জন্য আমার ভাই এবার এই গাছটা লাগাইছে। তো এইখানে আবার দেখো আরো একটা হচ্ছে বিদেশি একদম বগরের গাছ। তারপরে এখানে আবার বিভিন্ন রকমের দুই তিনটা প্রকারের পেয়ারার গাছ আছে।
সুপারি গাছ দেখতে পাচ্ছ তো। আমাদের এই উঠোনের মধ্যে সবচেয়ে যদি আমার কোনো একটা পছন্দের গাছ হয় যেটা আমাকে কাজে লাগে, সেটা হচ্ছে এই যে দেখো, আমার পছন্দের লেবু গাছ। তো এখানে অনেকগুলা লেবু ধরছে এবার, এই যে না হলেও কত 100+ লেবু ধরছে। আর আমি যেহেতু এখন ডায়েট করি রেগুলার, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে খালি পেটে লেবু এবং গরম পানি লাগে। আর এজন্য আহ, আমার জন্য এই গাছটা অনেক উপকারী। ও এই গাছটা অবশ্য আমার ভাই লাগাইছে। তো এজন্য ওকে আমি যখন লেবু ছিঁড়ি আমি ওকে মনে মনে অবশ্য ধন্যবাদও বলি যে তোর জন্য হয়তো আজকে আমার আহ উপকার হচ্ছে এত। আর আমাদের এদিকে না, যেহেতু আমরা একদম প্রত্যন্ত গ্রামে থাকি, আর আমাদের গ্রামে যে বাজারটা আছে তো সেই বাজারে লেবু বিক্রি করে না। আর আমাদের গ্রামের লেবু এক কথায় তত বেশি কেউ খায়ও না, এবং থাকে না যে তত বেশি কেউ ব্যবহারও করে না। তো যদি কোনো প্রয়োজন হয় তো ওরা একদম শহরে গিয়ে একদম বিক্রি করে আসে। আর আমাদের এদিকে তো নিজের গাছ ছাড়া এক কথায় যদি কোনো লেবুর প্রয়োজনও হয়, পাশের যে কাকিরা বা আশেপাশে যাদের লেবু গাছ আছে তাদের কাছ থেকে দুই একটা ধার করে নিয়ে আসি। আর থাকে না যে যেহেতু আমি ডায়েট করি আর প্রত্যেকদিন সকালবেলা আমাকে লেবু আর গরম পানি লাগে, তো সেক্ষেত্রে প্রত্যেকদিন কি মানুষের বাসায় গিয়ে নিয়ে আসা সম্ভব, তাই না? তো এই জন্য এই যে আমার ভাই আবার একটা লেবু গাছ লাগাইছে। তো লেবু গাছে অনেকগুলা লেবু ধরছে, অনেকগুলা লেবু। এই যে অনেকগুলা লেবু, লেবু ভাই একদম গাছটা একদম ছিঁড়ে পড়তেছে, অনেকগুলো লেবু, না হলেও 100টা লেবু। তো এগুলো আমার ক্ষেত্রে অনেক উপকার হবে। তো আমার ভাই আবার এখানে একটা অন্য গাছও লাগাইছিল, সেটা হচ্ছে এই যে দেখো, গাছটা একদম আমাদের এদিকে ছাগলের যে বাচ্চাগুলো আছে এবং ছাগল সেটা একদম খায় একদম নষ্ট করে দিছে। এই যে দেখো, এখানে একটা ভিন্নধর্মী গাছও আছে, সেটা হচ্ছে এই যে জামরুলের গাছ। আমার বোন আবার অনেকগুলো ফুলের গাছ লাগাইছে, এই যে নয়নতারা ফুল, তারপরে এখানে অনেকগুলো আরো ঘাস ফুল ছিল, এই যে গাঁদা ফুল, এই যে আরো একটা ফুল। তো এই ফুলের নাম কি সেটা আমি জানি না, তো তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাইও যে এই ফুলের নাম কি। আরো এখানে দু এক প্রকারের ফুল ছিল, আমার বোন এগুলা লাগাইছে। তো আমিও এক সময় খুব ফুল পছন্দ করতাম, আমার গোলাপ ফুল খুব পছন্দ, তো আমিও অনেকগুলা গাছ লাগাইছিলাম। তো এখন যেহেতু দিন দিন বড় হয়ে যাচ্ছি না, আর এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এসব ফুল টুল আর লাগানোর সময় পাই না। তো এখন আমার বোন লাগায় অনেকগুলা গাছ। আবার আমার বোন আবার আমাদের বাড়ির ভিতরে ছাদে এক কথায় সানসেট আছে আমাদের একটা, ওইখানে আবার অনেকগুলো লাগাইছে। তো ওইখানে নিয়ে গেছে, তো এখানে জাস্ট নয়নতারা এবং দুই তিনটা গাছই আছে। তো এইদিকেও আবার দেখো অনেকগুলা গাছ আছে আমাদের, এই যে সজনা গাছ। তো আমরা যখন গ্রামে, যেহেতু গ্রামে যখন প্যালকা ট্যালকা থেকে শুরু করে খাই, তো তখন এই সজনে পাতা প্রয়োজন হয়। আর মূলত সজনে ডাঁটা অনেক উপকারী একটা জিনিস, সজনে ডাঁটা এবার আমরা এখান থেকে খাইছি। তো এই জন্য, আর যেহেতু সব আমাদের নিত্য নতুন জিনিস লাগে, নিত্য নতুন কচু টচু রান্না করতে সব সজনে পাতা লাগে। তো কতদিনের মানুষের কাছে চায়ে নিয়ে খাবো, তাই না? শহরে যেহেতু একদমই মানুষের প্রতি ততটা মানে চাওয়া নেওয়া, তারপরে ধার এসব নেই, কিন্তু গ্রামে এসব সচরাচর খুবই প্রচলিত এবং এটা চল চলতেই থাকবে। তো প্রতিদিন হয়তো হঠাৎ 7 দিনে একদিন হয়তো নিতে পারবো, কিন্তু প্রতিদিন তো নেওয়া সম্ভব না। তো এই জন্য আমাদের এই ছোটটুকু জায়গা হলেও আমরা এখানে সবকিছু লাগানোর একদম চেষ্টা করতেছি, যাতে আমাদের কিছুটা হলেও অন্যের কাছে আর যাইতে মানে হাত পাততে না হয়। তো এখানে আবার দেখো একটা জামের গাছও লাগাইছি আমরা। তো আমাদের এখানে একদম জায়গা ছোট হলেও আমরা সব প্রকারের গাছ লাগানোর চেষ্টা করছি, যাতে আমাদের কারো কাছে যাইতে না হয়। এই যে দেখো কাঁঠাল গাছ আমার, এটা এই গাছগুলো আমার ভাই লাগাইছে। এগুলা যখন যে ছোট তখনই সে লাগাইছে, তো 2-1 বছরে আমাদের এগুলোর ফল ধরছে। আমার আব্বু লাগাইছে কিছু, এই যে দেখো কাঁঠাল, কাঁঠাল আসছে। তো এই গাছগুলা এক কথায় আগে অনেকগুলা কাঁঠাল আসতো, যেগুলো আমরা খাইতে পারতাম না, বিক্রি করে দিতাম, মানুষের বাসায় দিতাম, আরো আত্মীয় স্বজনের বাসায় দিতাম। কিন্তু এখন আমাদের এই যে এখানে একদম যেহেতু পাশে একদম আমাদের এদিকে অনেকগুলা জমি, তো সব জমিরই পানি একদম আমাদের এই জমিতে আমাদের এইখানে যে জমিটা আছে সেখানে জমা হয়। তো যার কারণে আব্বু একদম এই পানিগুলো আমাদের পুকুর আছে না, এই পুকুরে বের করে দেয়। তো এই কারণে আমাদের যে পাহাড়ি গুলো আছে সেগুলো একদম ভাঙে যাওয়ার মতো হয়েছে। তো গাছগুলাও একদম মানে পড়ে গেছে, হেলে গেছে, যে কবে যে মানে পড়ে যাবে তার ঠিক ঠিকানা নাই। তো যার কারণে আমাদের এই গাছগুলো এখন আগের মতো নাই, আগের মতো ফলন নাই। তো তাও কাঁঠাল ধরছে দেখো।
আমাদের বাড়িতেও আবার অনেকগুলা কাঁঠাল গাছ ছিল, তারপরে হচ্ছে আম গাছ ছিল। কিন্তু যখন আমরা নতুন করে বাড়ি একদম আরো রুম উঠাইছি কয়েকটা, তো এই রুম ওঠার কারণে ওই গাছগুলো আমাদের একদম কাটাই ফেলতে হয়েছে। তো তবুও আমরা দুই একটা আরো নতুন গাছ লাগাইছি, তো সেগুলা ওইদিকে আছে, তো দেখাবো পরে। তো এই যে দেখো আমার পিছনে একটা কদু গাছ, কদু হয়েছে, ওই যে কদু গাছ। তারপরে এখানে অনেকগুলা কদু হয়েছিল, তো এখন যেহেতু কদুর সিজন না, অনেকগুলা বিক্রিও করে দিছি আর রান্না করেও খাওয়া হয়েছে। তো তাও কয়েকটা রাখছি, এগুলা এখন বিচি হওয়ার জন্য রাখছি। তো এখানে আরো অনেকগুলা গাছ লাগাইছি, এই যে যেমন দেখো এখানে তোমার কায়তার গাছ, তারপরে ওই যে ওখানে কুচকুমড়ার গাছ, তারপরে হচ্ছে আমার পেছনে দেখো অনেকগুলা কলার গাছ। এই যে আরো কতগুলা কলার গাছ, দেখো সেখানে কলা ধরছে দুই ঝুঁকি। তো একটু আগে ওই কলারই একদম আমরা এক ঝুঁকি পাড়ায় নিয়ে গেছিলাম, তো সেখান থেকে আমার বোন আবার কলা খাচ্ছিল। তো এখানে সব প্রকারেরই টুকটাক একদম গাছ যেগুলো লাগানোর প্রয়োজন লাগানো যায় সেগুলো লাগাইছি। তো এখন তোমাদেরকে নিয়ে যাব আমরা আমাদের মেইন, যেখানে আমরা আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেখানে আমরা কি কি লাগাইছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সেখানে যাওয়া যাক। তো চলে আসলাম আমি আমাদের এই ক্ষেত বাড়িতে, যেখানে আমরা মেইন চাষাবাদ করি। এক কথা শাকসবজি থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে একদম লুকটা দেখাই। এই যে দেখো পুরা জমিটার লুকটা তোমাদেরকে দেখাই। মূলত আমি এখন আমাদের যে জমিতে দাঁড়িয়ে আছি সেখানে আমরা দেখো পুরা একদম আমাদের যে জমিটা, পুরা জমিতে আমরা কুমড়া লাগাইছি, কুমড়া চাষ করি আমরা। এই যে দেখো, তো এখানে মূলত আমরা প্রত্যেকবারই পাট থেকে শুরু করে আরো ভুট্টা টুট্টা এগুলা চাষ করি। তো এবার আব্বু মূলত যেহেতু বাসায় আছে, তো আব্বু একটু আলাদা ব্যতিক্রম চাষ করতে চাইছে, তো যার জন্য আব্বু এবার কুমড়া গাছ লাগাইছে। তো আমরা ভাবতেই পারিনি যে প্রথমবারই আমরা এতটা মানে লাভবান হব। তো আমরা ভাবছিলাম এমনি হয়তো আব্বু কুমড়া লাগাইছে, তো কেননা আমরা এখন অবধি আমার জন্ম থেকে এখন অবধি আমরা একবারও কিন্তু কুমড়া গাছ লাগাইনি। তো এবারই প্রথম। তো কিভাবে চাষ করতে হয়, কিভাবে কি করতে হয় আমরা কিন্তু একবারই জানি না। তো আব্বু এমনি জাস্ট বাজার থেকে নিয়ে আসে কুমড়া গাছ লাগাইছে, এবং টুকটাক যেগুলো করার লাগে দোকানদার আঙ্কেলের কাছে জানি একদম লাগাইছে। তো প্রথমবারই আমরা তোমাদেরকে আমি এর আগের ব্লগে দেখাইছিলাম না যে কুমড়া আমরা, আর মূলত কয়েকদিন আগে যখন পানি ছিল, তো বৃষ্টি একদম এই যে দেখো আমাদের এদিকে পুরো একদম ফাঁকা। তো এই জন্য সব একদম বৃষ্টির পানি, আমাদের এই জমিটা একটু ওই জমিগুলোর তুলনায় নিচু, তো সব পানি একদম গড়ায় একদম এখানে এসে জমছিল। তো এই কারণে আমাদের কুমড়া যে চাষ সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের অনেকগুলো কুমড়া একদম পচায় যাওয়ার ধরছিল। তো এই জন্য অনেক কুমড়া আবার ছোট থাকতে আমরা ছিঁড়ায় নিয়ে গেছি। তো সেদিন আমরা মূলত প্রায় কত 100+ কুমড়া বিক্রি করছি। তো 3-4 হাজার টাকা সেদিনই কুমড়া বিক্রি করছি, এখনো অনেকগুলো আছে। তো চলো তোমাদেরকে এখন এক এক করে দেখাবো। এখানে শুধু যে কুমড়ায় গাছ লাগাইছে এমনটা না, আরো অনেকগুলা গাছ আছে। তো মূলত ঘাস আর অন্যান্য কিছুর কারণে দেখা যাচ্ছে না। আর কুমড়া যেহেতু না কয়েকদিন আগে যেহেতু পানিতে একদম এক হাঁটু পানি এখানে জমাইছিল, তো এ কারণে আমরাও একটু টেনশনে ছিলাম যে প্রথমবার কুমড়া চাষ করলাম, আর এক তো তোমরা জানো যে ভুট্টা এবার আমরা কিরকম একটা লস খাইছি। তো যদি আমরা এখানেও লস খাই তো তাহলে কি হবে। তো তখন থেকে মূলত কুমড়া বাড়িতে আমরা কেউ নামিই নেই। আর যেহেতু এক হাঁটু পানি ছিল আর কুমড়া গুলো পানিতে ছিল, তো আব্বুও নামতে দেয়নি। এই যে দেখো কুমড়া, আমরা যে এখানে শুধু কুমড়া গাছ লাগাইছি এমনটা না, তো তোমাদেরকে দেখাই এখানে আমরা মরিচ গাছও লাগাইছি। এই যে দেখো পুরো একদম সাইডে একদম একদম মরিচ গাছ লাগাইছি। তো কয়েকদিন ধরে এখন হয়তো গাছগুলো একটু নষ্ট হয়ে গেছিল। তো কয়েকদিন আগে আমরা বাসায় একদম মরিচ কিনে একদম বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলাই খাইছিলাম। তো কুমড়া চাষের পাশাপাশি এখানে এখানে না হলেও যেন আরো কত আরো 100+ কুমড়া আছে। শুধুমাত্র যে এই জমিতে আমরা কুমড়া লাগাইছি এমনটা না, আমাদের আরো বাজারের ওইদিকে একটা জমি আছে, তো সেই জমিতেও একদম কুমড়া লাগাইছি। তো ওইখানে একটা কুমড়া দেখাইলাম না, এই যে দেখো আরো একটা কুমড়া, এই যে কুমড়া। আমার বোন যেহেতু আজকে বাসায় না, তো আমি ভাবছিলাম যে আমার বোন আজকে ক্যামেরাটা ধরবে, কিন্তু ও এখনো অবধি আমার এমনি জাস্ট টুকটাক যেখানে কাজ করি সেই ক্লিপ গুলো নেয়, কিন্তু এখনো সে ততটা ক্যামেরা সম্পর্কে পরিপক্ক না। তো আমি ভাবলাম আজকে যেহেতু নিজেই আজকে এসব ব্লগ করবো, তো আজকে ও দেখুক, সামনের বার থেকে ওকে আমি ক্যামেরা ধরতে দিব। তো এখানে আরো অনেকগুলা কুমড়া আছে, না হলেও এখানে আরো 100+ কুমড়া আছে, অনেক আবার কুমড়ার ফুলও ধরছে। তো তোমাদেরকে বললাম না যে এখানে আরো অনেক কয়েকটা গাছ আছে, এখানে পুঁই শাকের গাছও আছে কয়েকটা। তো আম্মু অনেকগুলো একদম রান্না করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। আর পানির কারণে সব গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে আম্মু একদম গাছগুলো একদম উঠাই একদম ইয়া করে ফেলছি। আমি এখন আমাদের যে কুমড়া বাড়ি সেটার একদম মিডিল জায়গায় আছি, তো তোমরা একবার লুকটা দেখো।
আমরা 100+ কুমড়া বিক্রি করেছি, আরো 100+ কুমড়া হবে এবং আরো অনেকগুলো ছোট ছোট এখনো ফুল ধরতেছে। তো কুমড়া চাষে এবার আমরা হয়তো একটু লাভবান হব। তো এখানে আরো অনেকগুলা কয়েকটা গাছ আছে দেখো আমার পিছনে। তো এখানে আমরা পাট শাকও ফেলেছি শাক খাওয়ার জন্য। তো ওগুলো এখন মানে পুরাট হয়ে গেছে, যখন নতুন নতুন ছিল তো তখন অনেকবার আমরা রান্না করে খাইছি, বিক্রিও করছি অনেকগুলা। তো এখনো কয়েকটা গাছ আছে, তো আম্মু সেগুলো মাঝে মাঝে, যেগুলো একদম এখনো কচি একদম রান্না করে খাওয়ার উপযুক্ত, তো সেগুলা রান্না করি আমরা। তো এখানে কচু গাছও আছে কয়েকটা। আর মূলত আমরা আরো অনেকগুলা চাষাবাদ করতাম, তোমাদেরকে সেটা আমি এর আগে ব্লগ আকারেও দেখাইছি, যেমন ভুট্টা চাষ করছি সেগুলো তোমাদেরকে ব্লগ আকারে দেখাইছি। ভুট্টার কি অবস্থা, কিরকম ফলন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আবার আমাদের এই গ্রামে না প্রায় সব রকমেরই ফসলই একদম চাষ করা হয়। তো তোমাদেরকে সেটারও একটু টাচ দিই। তো যেদিন আমি তোমাদেরকে ভুট্টা বাড়ির ব্লগ দিয়েছিলাম, তো সেদিনই তোমাদেরকে দেখাইছিলাম আমি আমাদের ওইখানে ভুট্টা চাষের পাশাপাশি আরো করলা, কায়তা, তারপরে আরো যে অন্যান্য শসা থেকে শুরু করে সবকিছু চাষাবাদ করা হয়, সেগুলো তোমাদেরকে দেখাইছি এবং এখনো দেখাবো। এই যে দেখো আমার পিছনে ধান চাষ, ধানের গাছ লাগাইছে। তারপরে আবার আমার পিছনে দেখো আরো একটা জাঙি, তো সেখানে করলা জাঙি পুরা আমার। করলা জাঙির ওইদিকে আবার শশার জাঙি আছে। তো আমি যেহেতু এখনো এই জমিতে, তো ওইদিকে যাওয়া সম্ভব না, তো যদি যেতাম তাহলে তোমাদেরকে দেখাইতাম। তারপরে হচ্ছে এই যে দেখো আমার পিছনে একটা হোয়াইট বাড়ি দেখা যাচ্ছে, ওই যে হোয়াইট বাড়ি। তো ওই হোয়াইট বাড়ির সামনে আবার একটা অনেক ব্যতিক্রমী একটা জিনিস চাষ করা হয়। তো সেটা তোমাদেরকে বলি, সেটাও তোমাদেরকে বলি যে কি চাষ করা হয়। তো ওই যে হোয়াইট বাড়ি দেখা যাচ্ছে না, একদম সাত বাড়ি, একতলা বাড়ি। তো সেই হোয়াইট বাড়ির সামনে আবার আমার মানে পাড়া প্রতিবেশী এক আঙ্কেল হবে, উনি আবার ওখানে আবার স্ট্রবেরি চাষ করে জানো। তো আমাদের এই এলাকায় প্রথম কেউ স্ট্রবেরি চাষ লাগাইছে এবং ওই আঙ্কেল লাভবানও হয়েছে। প্রত্যেকদিন প্রায় 1 থেকে 1.5 কেজি করে বিক্রি করতো, 3-4 কেজি করে বিক্রি করতো। তো যখন স্ট্রবেরি সময় হতো তখন আমরা ওইখান থেকে আন্টিরা দিত, তো নিয়ে আসতাম। তো এই হচ্ছে দেখো। তো এই মুহূর্তে আমার সাথে আমার বোন জয়েন হলো। তো আমি ওকে বললাম যে এতদিন তো ক্যামেরা কিভাবে কথা বলার সময় যে কিভাবে ধরে, তো সেটা তো ততটা কাঁচা ছিলি, এখনো পরিপক্ক হয়নি। তো আজকে তো দেখলি কিভাবে ভিডিও করতে হয়। সামনে থেকে কিন্তু ভিডিও করে দিতে হবে। ও কিন্তু ক্যামেরার সামনে বললো যে সামনের বার থেকে ভিডিও করে দিবে, তো তোমরা সাক্ষী কিন্তু রইলে। তো তোমাদেরকে আজকে সংক্ষেপে বললাম যে আমরা আমাদের এই ছোট্ট উঠোনে এবং আমাদের ছোট্ট যে ফসল আমরা যেগুলো চাষ করি, মূলত এখনো চাষাবাদ করার যে এখনো সিজন সেটা না। মূলত আমরা এই অসময়েও আমরা যেগুলো টুকটাক লাগাইছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কি কি চাষাবাদ করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে তোমাদেরকে আরেকটা গাছ দেখানোই হয় নাই, এই যে দেখো এখানে কদু গাছ লাগাইছি আমরা। তো টুকটাক দেখাইলাম আজকে ভিডিও করে যে আমরা আমাদের এই ছোট্ট জমিতে কি কি গাছ লাগাইছি। আর আজকে মূলত আমি মানে ঠিকমতো হাঁটতেই পাইনি, তোমাদেরকে বললাম যে কেন, এক তো আমার আঙুলে ব্যথা, উঁচু নিচু জায়গায় উঠতেও পারতেছি না, তাও অনেক কষ্ট করে এখানে উঠলাম। তো আশা করি তোমরা বুঝতে পারবে বিষয়টা। তো গাইস, তাও আমি তোমাদেরকে সংক্ষেপে আজকে দেখালাম যে আমাদের এই ছোট্ট উঠানে এবং উঠানের পাশে যে আমাদের জমিটা আছে, তো সেখানে আমরা কি কি গাছ লাগাইছি এবং কি কি চাষাবাদ করি, তো সেগুলো তোমাদেরকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি জানি যে ভিডিওটা একটু অগোছালো হয়েছে। তো অগোছালো কেন হয়েছে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো বিভিন্ন রকম মানুষের আনাগোনা, আর এখনো যেহেতু আমি ততটা ক্যামেরা একদম ওপেন ফেস হই, এখনো ততটা থাকে না যে মানুষের সামনে কথা বলার যে প্রপার যে অঙ্গভঙ্গি, সেটা এখনো আমার হয়ে ওঠে নাই। তো আমি লজ্জা পাইতেছিলাম। তো গ্রাম যেহেতু না, কে কিভাবে নেবে সেটা একটু সংকোচ লাগে, যদিও আমি এসব ভাবি না। তাও যখন আব্বু আম্মু আসে তখন একটু না, আম্মুর সামনে নার্ভাস না, আমার আব্বু যখন একটু আসতেছে তো তখন একটু নার্ভাস হয়ে যাইতেছি। অনেক কিছু ভাবেও রাখতেছি, অনেক কিছু ভুলেও যাইতেছি। আমার আবার পিছনে ওইদিকে আমার একটা বড় আব্বু আবার দেখতেছে রাস্তা থেকে, তো এই জন্য লজ্জা লাগতেছে। এই যে দেখো আমার মায়ের লাগানো কচু গাছ, তারপরে হচ্ছে এই যে পেঁপে গাছ। যদিও তোমরা আমার পিছনে যে ফাঁকা জায়গাটা দেখতেছো না, এটা এখন ফাঁকা। তো এই ফাঁকা জায়গাটাও আবার ফাঁকা থাকে না যখন বর্ষাকাল আসে। তো তখন আবার আব্বু এখানেও একদম আমাদের নিজ হাতে একদম আমি, আব্বু এবং আমার ভাই থেকে আমরা একদম কোদাল দিয়ে একদম খুঁড়ি একদম এখানে নানা প্রকারের শাকের শাকসবজির গাছ লাগাই।
এখানে বিভিন্ন রকমের শাক লাগায়, যেমন পাট শাক থেকে শুরু করে কলমি শাক, তারপরে পুঁই শাক, অনেকগুলো এখানে শাকের গাছ লাগাই। তারপরে ধনিয়া থেকে শুরু করে ধনিয়া পাতা, চন্দনী পাতা, তারপরে মরিচের গাছ, এখানে আব্বু আরো অনেকগুলা কায়তার গাছ, সবকিছু আমরা এখানে আবার লাগাই। এখানে আবার আব্বু অনেক সুন্দর করে জাঙি দিয়ে দেয়। তো এখন যেহেতু শীতকাল থেকে জাস্ট গরমকালে আসলাম না, তো যার কারণে এখন এটা ফাঁকা। আর মূলত কয়েকদিন আগে আমরা যখন ভুট্টা টুট্টা ধান টান যখন কাটতাম, তো আমাদের তো আর জায়গা ছিল না, তো এখানে আমরা এক কথায় পোয়াল দিয়ে রাখি। তো এই কারণে এখনো এটা ফাঁকা। তো আর কয়েকদিন পর যখন আমাদের বর্ষাকাল স্টার্ট হবে না, তো তখন এগুলো আবার ফাঁকা থাকবে না, এগুলো আবার বিভিন্ন রকম সবজি দিয়ে ভরা থাকবে। তো তোমাদেরকে তখন দেখাবো। তো গাইস, আমার এই ফলা আঙুর নিয়ে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখালাম আমি। আমরা আমাদের এই ছোট্ট জমিতে এবং ছোট্ট উঠানের আশেপাশে আমরা কি কি গাছ লাগাচ্ছি সেটা তোমাদেরকে ছোট্ট আকারে দেখাতে চেষ্টা করলাম। তো জানি যে আজকের ভিডিওটা একটু অগোছালো হয়েছে, তো আশা করি তোমরা মানিয়ে নেবে। তো হ্যাঁ, আজকের ভিডিও এতটুকুই রাখছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরো সামনে আরো বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আহ কোনো কিছু ভুল ত্রুটি সমস্যা করি আমি, তো অবশ্যই তোমরা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। এবং আজকের ভিডিও এতটুকুই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের বাবা মার প্রতি সম্মান রাখবে। আসসালামু আলাইকুম।